মেকানিক্যাল প্রপার্টিস অফ লিকুইডের লেকচার নাম্বার 2, যার লেকচার নাম্বার 1টা দেখো নি, কার্ডে লিঙ্ক পেয়ে যাও, আগে লেকচার 1টা দেখে নাও, তারপর লেকচার 2টা শুরু করো, তাহলে দেখে বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, তো লেকচার 1 ডিসকাস করেছি প্রেশারটা কী জিনিস, ঠিক আছে, প্রেশারটা কী করে ডিস্ট্রিবিউটেড হয়, পাস্কাল লটা কি ডিসকাস করেছি। ঠিক আছে, আজকে আমরা ডিসকাস করব গেজ প্রেশার অ্যান্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে কি বলছে, ধরো সেই টরিসেলির শূন্যস্থান বা টরিসেলি গ্যাপ আমরা ছোট ক্লাসে পড়েছি আগে। ধরো একটা মার্কারি ফিল্ড বা একটা বিকার বা প্লেট নিলাম, সেখানে আমি একটা মার্কারি রাখলাম। ঠিক আছে, মার্কারি রাখলাম। এবার কি করলাম, আমি একটা টিউবের মধ্যে মার্কারি নিয়ে সেটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঠিক আছে, এটার মধ্যে কি থাকছে, পুরোপুরি মার্কারি। যদি এই শেপে ঢেলে দিই তাহলে আমরা কি দেখব, কিছুক্ষণ পর উপরে মার্কারিটা একটু ডাউন নিচে নেমে যাবে আর উপরে একটা মার্কারি ভেপার জেনারেট হবে। ঠিক আছে, তাহলে দেখলাম আমরা মার্কারিটা নিচে নেমে গেছে। আচ্ছা, হেডিং দিলাম আগে, গেজ অ্যান্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে এখানে কি থাকছে, মার্কারি ভেপার জমা হচ্ছে একটা। ঠিক আছে, মার্কারি ভেপার জমা হচ্ছে। এবার তাতে কি হচ্ছে, মার্কারি ভেপার ওখানে প্রেশার জেনারেট করে ভেপারটা, সেটা অলমোস্ট নেগলিজিবল, সেটা হচ্ছে অলমোস্ট নেগলিজিবল। তাই প্রেশার এখানে তাহলে হচ্ছে কি, আমার প্রেশারটা হচ্ছে 0। তাহলে এই পয়েন্টে প্রেশারটা দিলাম আমি 0। আর এই যে টোটাল, ধরো এই পয়েন্টে সি পয়েন্ট, এটাকে দিলাম বি পয়েন্ট, এটাকে দিলাম সি পয়েন্ট, এখানে একটা প্রেশার জেনারেট করছে পিসি, আর এটাকে ধরো এখানে পাচ্ছি পিবি। দুটো প্রেশার, একটা মার্কারি নিচের দিকে দিচ্ছে, আর একটা কি করছে আমার এই পয়েন্টে অ্যাটমসফেরিক প্রেশার। সো বি অ্যান্ড সি পয়েন্টে দুটো প্রেশার কি হবে, আর ইকুয়াল হবে। আর এই যে হাইট, এটাকে দিলাম আমি এইচ, এই হাইটটাকে দিলাম আমি এইচ। ঠিক আছে, এবার তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, এই পয়েন্টে যে তোমার এর ফর্মুলা টরিসেলি কি বলেছে, the pressure of the atmosphere at any point to the equal to the weight of the column of air of unit the cross sectional area extending from that point to the top of the atmosphere or at sea level. So 1 atm 1 atmospheric unit 1 atm হচ্ছে আমার, যে টরিসেলি লজিকে যাই, টরিসেলি কনসেপ্টে যদি যাই, 1.013 into 10 to the power 5 পাস্কেল। ঠিক আছে, এবার কি বলেছে, ফার্স্ট ডিভাইস মেথড দ্য মেজারিং দ্য অ্যাটমসফেরিক প্রেশার। আমরা অ্যাটমসফেরিক প্রেশারটা কত সেটা আমরা এই লজিকে ব্যারোমিটার বা পারদের বা মার্কারিটা এর মধ্যে টিউবে ঢেলে নিয়ে উল্টে যদি দিই, সেখানে আমরা অ্যাটমসফেরিক প্রেশার কীভাবে মেজার করি সেটা আমরা এটা দিয়ে করতেই পারি। সেটা টরিসেলি ইনস্ট্রুমেন্ট বলতে পারো এটাকে আমরা। ঠিক আছে, বা মার্কারি ব্যারোমিটার বলা হয় এটাকে। তাহলে কি পাচ্ছি, অ্যাট পয়েন্ট বি অ্যান্ড পয়েন্ট সি অ্যাট দ্য সেম প্রেশার, পি অ্যান্ড বিতে আমরা কি পাচ্ছি, দুটো সেম প্রেশার পাচ্ছি। আর এই পয়েন্টে এখানে পাচ্ছি কি আমি 0। এই ধর এই পয়েন্টে এখানে প্রেশারটা কী হয়ে যাচ্ছে আমার 0, বা ধরো এতটাই কম যে নেগলেক্টেড। ঠিক আছে, এতটা কম প্রেশার আছে যে আমরা ইজিলি এটাকে নেগলেক্ট করে দিতে পারি। এখানে কি থাকছে, মার্কারি ভেপার। ঠিক আছে, তাহলে পি এ পয়েন্টে তাহলে আমার অ্যাটমসফেরিক প্রেশার তাহলে কি হচ্ছে পি এ পয়েন্টে, তাহলে এই পয়েন্টে আমার ধরো এই এইচের জন্য অ্যাটমসফেরিক প্রেশার তো 0, এই এইচের জন্য গেজ প্রেশার তাহলে কি হচ্ছে আমার পি এ, গেজ প্রেশার হচ্ছে আমার রো জি এইচ, কতটা হাইটের উপরে আছে। ঠিক আছে, তাই সেটা হচ্ছে আমার গেজ প্রেশার। এবার দেখো, রো ইজ দ্য ডেন্সিটি অফ মার্কারি, আর জি হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এইচ হচ্ছে হাইট, কতটা হাইটে আছে।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 76 সেন্টিমিটার অ্যাট সি লেভেল, তাহলে কি হচ্ছে ইন দ্য এক্সপেরিমেন্ট উই ফাউন্ড দ্যাট মার্কারি কলাম ইন দ্য ব্যারোমিটার হ্যাজ দ্য হাইট অ্যাবাউট 76 সেন্টিমিটার। তাহলে এইটুকুনি হাইট কত হচ্ছে আমার 76 সেন্টিমিটার, দ্যাট ইজ দ্য অ্যাট দ্য সি লেভেল ইজ দ্য ইকুইভ্যালেন্ট অ্যাটমসফিয়ার ইজ 180 m। তাহলে 180 m যেটা পাচ্ছি সেটা হচ্ছে 76 সেন্টিমিটার যে প্রেশারটা পাচ্ছি আমরা সেটা। These can also be obtained by using the value of rho in the value of rho density থেকে পাই। So 1 torricelli, a pressure equivalent to 1 millimeter is called the torr. A pressure is equivalent to of 1 millimeter is called torricelli. So 1 torricelli সায়েন্টিস্টের নাম দেই। So 1 torricelli equal to আমি তাহলে কি পাচ্ছি 133 পাস্কাল। 1 torricelli হচ্ছে আমার 133 পাস্কাল, ঠিক আছে। তার মানে টরিসেলিটা করতে পারছি আমরা, এই নামটা এসছে আমার ওই সায়েন্টিস্টের নাম থেকে এসছে, ঠিক আছে। আর মিলিমিটার থেকে 1 millimeter of the pressure equivalent of 1 millimeter is called the 1 torr of the torricelli. So 1 bar তাহলে কি পাবো 1 bar, এগুলো ইউনিট, তাহলে 1 bar আমি পাচ্ছি 10 to the power 5 পাস্কাল, 10 to the power 5 পাস্কাল, that is almost equal to 180 m। ওকে, এবার আসছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমার প্রেশার ডিফারেন্স মেজার করে, তার নাম হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটার কি করে মেজার করছে সেটা একটু দেখে নিই আমরা। সো ইউনিটগুলো একটু মনে রাখবে, 180 m হচ্ছে 1.013 into 10 to the power 5 পাস্কাল, 1 torr equal to 133 পাস্কাল, 1 bar equal to 10 to the power 5 পাস্কালস, that is almost equal to 180 m। ঠিক আছে, এবার আসছে ম্যানোমিটার। ম্যানোমিটার কি মেজার করছে প্রেশার ডিফারেন্স, সেটা কি করে মেজার করে আমরা একটু দেখে নিই, ঠিক আছে। ম্যানোমিটার হচ্ছে একটা ইউ শেপ একটা টিউব, ঠিক আছে, তার মধ্যে একটা লিকুইড আছে, জলও হতে পারে, যে কোনো লিকুইড। কোন লিকুইডটা নেব, কোন লিকুইডটা আমরা চুজ করব সেটা ডিপেন্ড করছে আমরা প্রেশার ডিফারেন্স কতটা মেজার করছি। যদি ধরি প্রেশার ডিফারেন্সটা বেশি তাহলে বেশি ডেনসিটির লিকুইড নেব, যদি দেখি প্রেশার ডিফারেন্সটা কম তাহলে আমরা কম ডেনসিটির লিকুইড নেব, ঠিক আছে। এবার আমরা করলাম কি, ধরো এখানে একটা চেম্বার যে প্রেশার জেনারেট করে, একটা প্রেশার, সেটা আমি এতে কানেক্ট করে দিলাম। আরেকটা চেম্বার, এটা দিলাম P1, এটা দিলাম P2, সেম এরকম আমি এখান থেকে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এখানে একটা প্রেশার যাচ্ছে এই চেম্বার থেকে P1, এই চেম্বার থেকে প্রেশার কি আসছে P2। ইফ আমি কনসিডার করলাম ইফ P1 ইজ গ্রেটার দ্যান P2, তাহলে এই লিকুইডেরটা কেমন চেঞ্জ হবে। তাহলে লিকুইডটা ধরো এইটা যদি ওপেন করে দেওয়ার পর প্রেশারটা এখানে গেল, এখানে গেল, এখানে গেল, তারপর লিকুইডটা চলে গেল এই জায়গাটায়, কারণ P1টা বেশি, P2টা কম, P2টাকে দিলাম আমি, ও এইখানটা উঠে গেল, ঠিক আছে। তাহলে হাইটের কত চেঞ্জ হয়েছে আমার, সো হাইটের চেঞ্জ হয়েছে আমার এইটুখানি, ঠিক আছে। এখানে থাকছে P1, এটা থাকছে আমার P2, আর এখানে হচ্ছে আমার এই হাইটটা দিলাম আমি H, ঠিক আছে। তাহলে এখানে এইটুখানি গেজ প্রেশার তাহলে কি হবে, গেজ প্রেশার হবে রো জি এইচ। রো হচ্ছে ডেনসিটি অফ লিকুইড, এই লিকুইডের ডেনসিটি হচ্ছে রো, জি হচ্ছে আমার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর এইচ হচ্ছে আমার হাইট। তাহলে আমরা কি পাচ্ছি,
প্রেশারকে যদি ইকুয়ালি ব্যালেন্স করতে হয় তাহলে কি পাচ্ছি, P1টা বেশি P2টা কম। সো P2 এর অ্যাটমসফেরিক প্রেশার বা ধরো এই চেম্বার থেকে যে প্রেশারটা যাচ্ছে P2 প্লাস গেজ প্রেশার রো জি এইচ। সো P1 মাইনাস P2 ইকুয়াল টু কি পাচ্ছি, রো জি এইচ। ডিফারেন্সটা বার করে নিলাম। ঠিক আছে, কতটা প্রেশারে চেঞ্জ হচ্ছে। এবার উল্টো হতে পারে, ইফ কনসিডার করলাম P1 ইজ লেস দেন P2, তাহলে কি হবে দেখো, তাহলে এখানে চলে যাবে এটা, তখন P1টা এই জায়গাটায়, আর P2টা চলে গেল ধরো এবারটা জায়গায়। তাহলে P2 থাকছে এখানে, এখানে P2 এই লেয়ার, আর এইটা হচ্ছে আমার এইচ হাইট। তাহলে কি পাচ্ছি, আমার এইটুকুনি হচ্ছে গেজ প্রেশার। তাহলে গেজ প্রেশার প্লাস P1 প্লাস গেজ প্রেশার রো জি এইচ ইকুয়াল টু P2। সো P2 মাইনাস P1 ইকুয়াল টু রো জি এইচ পেয়ে গেলাম আমরা এখান থেকে। ঠিক আছে, তাহলে ইফ লিকুইডটা যদি কি থাকছে তার উপর ডিপেন্ড, মানে কীরকম প্রেশার গ্যাপ মেজার করব সেটা ডিপেন্ড করবে আমার কীরকম ডেন্সিটি লিকুইড নেবো, তাহলে বেটার ক্যালকুলেট করা যাবে আর এক্স্যাক্ট রেজাল্ট পাবো। ঠিক আছে, নাও আমরা করলাম কি, তো প্রেশার ডিফারেন্স বুঝতেই পারছি P2 মাইনাস P1। ঠিক আছে, এবার করলাম দেখো আমরা এটাকে আমি ওপেন করে দিলাম, এটাকে আমি এবার ওপেন করে দিলাম। তাহলে কি হবে দেখো, এখান থেকে যে প্রেশারটা পাবো সেটা হচ্ছে আমার অ্যাটমসফেরিক প্রেশার PATM, অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে এই অ্যাটমসফেরিক প্রেশার তাহলে কি হবে, ইফ এই চেম্বার থেকে যে প্রেশারটা যাচ্ছে সেটা ধরো বেশি, ধরলাম আমার P1 এখানে, তাহলে এটা কি হচ্ছে আমার P1 বেশি, তাহলে PATM কম, তাহলে এইটুকুনি হচ্ছে আমার এইচ গেজ প্রেশার। সো PATM অ্যাটমসফেরিক প্রেশার বা এয়ার যে প্রেশারটা দিচ্ছে PATM প্লাস গেজ প্রেশার রো GH ইজ ইকুয়াল টু P1। সো চেঞ্জ তাহলে কি পাচ্ছি, সো P1 মাইনাস P অ্যাটমসফেরিক প্রেশার ATM দ্যাট ইজ ইকুয়াল টু রো GH। আমরা ইজিলি এইভাবে আমরা ম্যানোমিটার দিয়ে আমরা প্রেশার ডিফারেন্স ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, ম্যানোমিটারটা বোঝা গেল। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবো, আমি কিন্তু বুঝিয়ে দেবো। ঠিক আছে, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটাও বলতে পারো, টাইমিংটা মার্ক করে বলো, আমি স্যার আমি এই লেকচারটা এখান থেকে এতটা বুঝতে পারিনি, আমি তাহলে সেটাও ডিসকাস করে দেবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে হাইড্রোলিক মেশিন, খুবই ইম্পর্টেন্ট। হাইড্রোলিক মেশিন আমাদের রেগুলার লাইফে অনেক কাজে লাগে, যেটা ছাড়া এখন অনেক কিছুই অচল। হাইড্রোলিক মেশিন, হাইড্রোলিক ব্রেকস। ঠিক আছে, তো কী নাম দিলাম, হাইড্রোলিক মেশিন বা হাইড্রোলিক ব্রেকস, হাইড্রোলিক মেশিন। তা হাইড্রোলিক মেশিন কি বলছে, বলছি যে ধরো এরকম একটা শেপ, এখানে পিস্টন। ঠিক আছে, এর ক্রস সেকশন এরিয়া দিলাম A1, এখানে একটা বড় পিস্টন যা ক্রস সেকশন এরিয়া দিলাম আমি A2, এর দিলাম আমি A2। এবার তাহলে কি হবে দেখো, এর মধ্যে কি থাকছে, পুরোপুরি লিকুইড, এর মধ্যে কি থাকছে
পুরোপুরি লিকুইড। তাহলে আমি কি করলাম, এখান থেকে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, দিলাম F1। তাহলে কি হলো, এই ফোর্সটা এর মধ্যে প্রেশার অ্যাপ্লাই করলো, এর মধ্যে এরমভাবে গেল 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 গেল। তাহলে কি করছে, এবার এ কি করবে, একটা উপর দিকে একটা প্রেশার দেবে, উপর দিয়ে কি করবে, একটা প্রেশার দেবে এই লিকুইডটাকে। আমরা কি জানি, একটা সেম হাইটে প্রেশার কি হয়, অলওয়েজ কি হয়, রেশিওটা সেম হবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে প্রেশার যদি সেম হতে হয় পাস্কালস ল, তাহলে কি হবে, যদি এটা দিই 1, এটা যদি P2, প্রেশার হচ্ছে ফোর্স বাই এরিয়া, F1 বাই A1, এটা হচ্ছে আমার F2 বাই A2। তাহলে যদি ধরো এখানে যে প্রেশারটা এই 1, এখানে যে প্রেশারে যে P হয়, তাহলে হচ্ছে আমার F2 কতটা লিফট করতে পারবে, সেটা হচ্ছে P ইন্টু A2, কারণ এটাই তো P। ঠিক আছে, তার মানে দেখো এই এরিয়াটা ডিপেন্ড করে যাচ্ছে। যদি A1 is much smaller than A2, তাহলে কি পাচ্ছি আমি, A2টা অনেক বেশি। একটা এক্সাম্পল নিয়ে দেখি, দেখো, ইফ A1 দিলাম আমি 1 মিটার, ইফ A1 1 মিটার, ইফ A1 হলো 1 মিটার স্কোয়ার, আর A2 দিলাম আমি, ইফ A2 দিলাম আমি 100 মিটার স্কোয়ার। ধরো এর ফোর্স পার এরিয়া, পিস্টনটা এরিয়া, তাহলে কি হচ্ছে দেখো, তার মানে এখানে ফোর্স দিলাম আমি এবার 1 নিউটন, খুবই কম ফোর্স দিলাম। তাহলে প্রেশার তাহলে কি পাচ্ছি, P1 পাচ্ছি 1/1, সো 1/1 মানে হচ্ছে 1 পাস্কালস, 1 পাস্কাল প্রেশার পাচ্ছি আমরা। তাহলে F2 তাহলে কি পাচ্ছি, দেখো F2 পাচ্ছি 1 পাস্কাল ইন্টু A2 কত বলেছি, 100। সো F2 ইকুয়াল টু হচ্ছে এর যে প্রেশার ছিল তার ফোর্স, তা 100 টাইমস মাল্টিপ্লাই হয়ে গেল। কি হলো, 100 টাইমস মাল্টিপ্লাই হলো। তার মানে কি পেলাম ফাইনালি, F2 ইকুয়াল টু, এই ইকুয়েশনটা থেকে, এখান থেকে দেখো, সো F2 ইকুয়াল টু, তাহলে আমি কি পাচ্ছি, F1 A2 বাই A1, এখান থেকে। তাহলে এটা যদি 1 নিউটন হয়, আর এটা যদি 100 মিটার স্কোয়ার বাই এটা যদি হয় আমার 1 মিটার, তাহলে আমার কত হচ্ছে, F2টা আমার 100 টাইমস বেশি হয়ে যাচ্ছে রেসপেক্ট টু F1। তার মানে ধরো আমি যদি 1 নিউটন ফোর্স দিই নিচের দিকে, তাহলে এই পিস্টনটা আমাকে উপর দিকে 100 টাইমস মানে 100 গুণ বেশি ফোর্স দিচ্ছে, মানে 100 নিউটন দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে হাইড্রোলিক জ্যাক বলতে পারো বা হাইড্রোলিক মেশিন, সেটা কি করে, পেট্রোল পাম্পে দেখবে এরা মানে গাড়িকে এ উপরে ইজিলি তুলে দিতে পারে। মানে এখান দিয়ে জাস্ট একটু অল্প প্রেশার দিলাম, ওইদিকে অটোমেটিক্যালি একটা গাড়িকে এই পিস্টন আমাকে ইজিলি উপরের দিকে তুলে দিচ্ছে। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, আমার গাড়িটা ইজিলি উপরে লিফটেড হয়েছে, তারপরে যা মেকানিক্যাল কাজ কি থাকলে ইজিলি করে ফেলতে পারলো। তাহলে জাস্ট ডিপেন্ড করছে এই ফর্মুলা, এখান থেকে এই ফর্মুলা একটা এক্সাম্পল নিয়ে যদি দেখি আমরা কীভাবে কাজ করছে, সেটা হচ্ছে হাইড্রোলিক মেশিন। এবার তো হাইড্রোলিক ব্রেকস হতে পারে, ড্রাইভার যেমন কি করলো, একটা ব্রেক প্রেস করলো, লাইকলি কোনো ড্রাইভার প্রেস করলো, এ প্রত্যেকটা চাকার কাছে কি থাকে, হাইড্রোলিক যদি এরকম পিস্টন থাকে, সেটা কি করছে, এখানে যে অল্প প্রেস হয় এখানে প্রেসটা একটু বেশি হবে, সেটা তাহলে কি করছে, মোর প্রেশার দিচ্ছে আমার, তাদের কি হচ্ছে, গাড়ির ব্রেকটা ইজিলি, গাড়ির 4টে চাকা ইজিলি একসাথে ব্রেক প্রেস হয়ে গাড়ি থেমে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা কিন্তু খুবই একটা ইনোভেটিভ বা আমার ব্রেক সিস্টেমে কাজে লাগে, বা হাইড্রোলিক মেশিন কোনো কিছু লিফট করতে কাজে লাগে, ইজিলি আমরা এটাকে অনেক কিছু লিফট করে দিতে পারি অল্প একটা ফোর্স অ্যাপ্লাই করে, জাস্ট এই ক্রস সেকশন এরিয়াটা বাড়িয়ে দিয়ে।
ঠিক আছে, বোঝা গেল হাইড্রোলিক মেশিনটা কি। ওকে, এবার কিছু নিউমেরিক্যাল যখন করবে তাহলে দেখবো আর একটু কনসেপ্ট ক্লিয়ার হবে, কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর নিজের অঙ্কগুলো করার চেষ্টা করবে, নিউমেরিক্যালগুলো বইসে যে এক্সারসাইজ যেগুলো থাকে। আমি যে বইটা ফলো করি তার মনে হচ্ছে সেটা হচ্ছে এনসিইআরটি বই। এনসিইআরটি বইটা ফলো করি। এটা আমি ডিসকাস করছি চ্যাপ্টার 2 ফিজিক্স 11 পার্ট 12, খুব ভালো বই, তোমরা দেখতে পারো। ঠিক আছে, বোঝা গেল হাইড্রোলিক মেশিনটা কীভাবে কাজ করে। হাইড্রোলিক মেশিন, হাইড্রোলিক ব্রেকস সবই এক। ঠিক আছে, তাহলে আজকের লেকচারটা এখানে শেষ করলাম। কাল যদি কোথাও কোনো অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, আগে লেকচার 1, তারপর লেকচার 2, পরপর লেকচারগুলো দেখবে। এবার আসবে লেকচার 3, যেখানে আমরা স্টিম লাইন ফ্লোটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, রেড বাটনটা প্রেস করো, বেল আইকনটা ক্লিক করে দাও, আর ভিডিওটাকে লাইক করো, কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো, বা কোন চ্যাপ্টারটা বা কোন টপিকটা নিয়ে ডিসকাস করলে ভালো হয় সেটাও কমেন্টে লিখতে পারো। ঠিক আছে, তো ভালো করে পড়তে থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।